দাদু, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে আমার নিজের কোম্পানির দায়িত্ব নিতে হলে এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করতে হবে? এর বয়স কত জানো তুমি? আমার থেকে 5 বছরের ছোট। আর তাছাড়াও ও তো সামান্য একটা রেস্টুরেন্টে খাবার বানায়। ওকে বিয়ে না করলে আমি আমার বাবার বাড়ি আর কোম্পানি থেকে বের হয়ে যাব। এইসব কি ফাজলামো শুরু করেছো তুমি? মেহজাবিন, মুখ সামলে কথা বলো। দাদু ভাই, তুই আমার কথা শোন। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আহিয়ান ছেলেটা কেমন তুই চিনিস না? ওর মতো ভালো ছেলে আমি জীবনেও দেখি নাই। তোর এই রাগী আর জেদি স্বভাবের সাথে একমাত্র ওই মানিয়ে নিতে পারবে। আর সম্পত্তির কথা বলছিস, সম্পত্তি আমি তোর নামেই লিখে দিয়েছি, কিন্তু শর্ত একটাই, তোকে আহিয়ানকে বিয়ে করতে হবে। বাবা, আপনি এইটাই কেমন বিচার করছেন? মেহজাবিন আমার মেয়ে, ওর বিয়ের সিদ্ধান্ত আমি নিব। আপনি কোথাকার কোন এক রাস্তার ছেলেকে ধরে এনে আমার মেয়ের ঘাড়ে চাপাচ্ছেন? ওর যোগ্যতা কি শুনি? আমার মেয়ে এত বড় আর্কিটেক্ট আর ও সামান্য খাবার বানায়। আফতাব, তুই চুপ কর। তোর যোগ্যতা আর তোর নিয়তের কথা আমি খুব ভালো করেই জানি। আমার নাতনিকে তুই আর তোর স্ত্রী মিলে কিভাবে টাকার মেশিন বানাতে চাস, সেটা আমার থেকে ভালো কেউ বুঝে না। তাই আমি আমার নাতনির ভবিষ্যৎ এমন একজনের হাতে দিতে চাই যে ওকে টাকার জন্য নয়, মানুষ হিসাবে সম্মান করবে। বাবা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। মেহজাবিন আমার নিজের মেয়ের মতো, ওর ভালো আমি কেন চাইবো না? আর তাছাড়া এই ছেলে তো নিশ্চয়ই সম্পত্তির লোভী বিয়েতে রাজি হয়েছে, তাই না? না হলে এত সিনিয়র একটা মেয়েকে কেউ সাধ করে বিয়ে করে নাকি? শিরিনের কথা শুনে মেহজাবিন আর নিজেকে ধরে রাখতে পারল না। মেহজাবিন সোজা এগিয়ে গেল আহিয়ানের সামনে। আহিয়ান এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মেহজাবিনের পায়ের আওয়াজ শুনে সে শান্ত চোখে মুখ তুলে তাকালো। মেহজাবিন রেগে কটমট করে বলল, আপনার কত টাকা চাই? সোজা করে বলুন। দাদুর এই উইলের ফাঁদে পড়ে আপনি হয়তো ভাবছেন মির্জা পরিবারের অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবেন, কিন্তু আমি সেটা হতে দেব না। আপনার রেস্টুরেন্ট ব্যবসার জন্য কত টাকা দরকার? আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, টাকাটা নিন আর দাদুকে বলুন আপনি এই বিয়ে করতে রাজি না। মেহজাবিনের কথায় ঘরের সবাই অবাক হয়ে গেল, কিন্তু আহিয়ান একটুও রাগ করল না। আহিয়ান খুব ধীরে সুস্থে সোফা থেকে উঠে দাঁড়ালো। মেহজাবিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আপনার দাদু আমাকে কোনো টাকার লোভ দেখেন নাই মেহজাবিন, আর আমার রেস্টুরেন্ট খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের টাকার আমার 1 পয়সাও প্রয়োজন নাই। তাহলে এই বিয়েতে রাজি হওয়ার কারণ কি? দয়া সাগর সাজতে এসেছেন, নাকি সিনিয়র মেয়েদের ফাঁদে ফেলার নতুন কোনো ব্যবসা খুলেছেন? মা, মেহজাবিন, তুমি আমার ছেলেকে এভাবে অপমান করতে পারো না। আহিয়ান কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসি নাই। তোমার দাদু ওর বাবার খুব ভালো বন্ধু ছিলেন। উনি নিজে গিয়ে আহিয়ানের কাছে হাত জোর করে অনুরোধ করেছেন, দেখে আমার ছেলে রাজি হয়েছে। আন্টি, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এই ধরনের কোনো সাজানো নাটকে বিশ্বাস করি না। এই ছেলে খুব ভালো করে জানে আমাকে বিয়ে করার মানে কি। আম্মু, তুমি শান্ত হও। ওনার রাগ করাটা খুব স্বাভাবিক। ওনার জায়গায় আমি থাকলেও হয়তো একই কথা ভাবতাম। আহিয়ান আবার মেহজাবিনের দিকে তাকালো। ওর কণ্ঠে অদ্ভুত এক শীতলতা, যা মেহজাবিনের রাগের আগুনকে মুহূর্তেই যেন কিছুটা কমিয়ে দিল। আহিয়ান শান্ত গলায় বলল, মেহজাবিন, আপনার সব রাগ, সব অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আপনার দাদুকে কথা দিয়েছি, আর আমি আমার কথা ভাঙতে পারি কখনো না। আপনি চাইলে বিয়ের পর আমাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারেন, কিন্তু এই মুহূর্তে এই বিয়েটা হবে। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি আপনার জীবন নরক বানিয়ে দিব। আপনি টিকতে পারবেন না আমার সাথে। নরক হোক বা স্বর্গ, সেটাই সময় বলে দিবে। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার দিক থেকে আপনি কোনো অসম্মান পাবেন না। আহিয়ানের এত শান্ত কথা শুনে মেহজাবিন কিছুটা থমকে গেল। মেহজাবিন আশা করেছিল ছেলেটা রেগে যাবে, চিৎকার করবে, কিন্তু এই ছেলের চোখের গভীরতা মেহজাবিনকে একটু চিন্তায় ফেলে দিল। 2 ঘন্টা পর মেহজাবিন নিজের রুমে লাল লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ফারিয়া মেহজাবিনের পাশে বসে ওর হাত দুটো শক্ত করে ধরে বলল, মেহু প্লিজ কান্না থামা, তোর এই কান্না আমি সহ্য করতে পারছি না।
দাদু কেন এমন করলো আমরা কেউ জানি না, কিন্তু দাদু তোকে কতটা ভালোবাসে সেটা তো তুই জানিস। উনি তোর খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না। তুই বুঝতে পারছিস না ফারিয়া, আমি একটা ছোট ছেলেকে বিয়ে করছি। আমার বয়স 28 আর ওর বয়স 23। আমার ক্যারিয়ার, আমার অফিস, আমার এত নিয়মের জীবন, সব কিছু এই একটা পিচ্চি ছেলে কিভাবে বুঝবে? ও তো সম্পত্তির লোভে দাদুর মাথায় হাত বুলিয়েছে। ছেলেটাকে দেখে কিন্তু আমার তা মনে হয় নাই রে। ওর চোখগুলো দেখেছিস? কতটা মায়া আর সততা আছে ওর চোখে। একবার তুই ওকে সুযোগ দিয়ে দেখ না। অসম্ভব। আমি আমার জীবনে কোনো দুর্বলতার জায়গা রাখবো না। আমি দাদুর সম্মান রাখতে আজ কবুল বলবো ঠিকই, কিন্তু এই ছেলেকে আমি কোনো দিন আমার স্বামী হিসাবে মেনে নিব না। হঠাৎ করে রুমের দরজা খুলে গেল। নোভা মুখে একটা বাঁকা হাসি নিয়ে ভেতরে ঢুকলো। নোভা মেহজাবিনকে দেখে তাচ্ছিল্য করে বলে উঠল, বাহ আপু, তোমাকে তো একদম রানীর মতো লাগছে। কিন্তু একটা কথা ভাবছি, তুমি তো সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছ, আর তোমার বর তো একদম কচি খোকা। তোমাদের কি আদৌ মানাবে? নোভা, তোর যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে তুই এখন বের হতে পারিস। আমার মেজাজ এমনিতেই ভালো নাই। আরে আপু, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। তবে ছেলেটা কিন্তু আসলে খুব সুন্দর দেখতে। তুমি যদি ওকে সামলাতে না পারো তাহলে আমাকে বলো, আমি না হয় একটু সাহায্য করব। মেহজাবিন রাগে আয়নার সামনে থেকে উঠে দাঁড়ালো। নোভার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলে উঠল, আমার ব্যবহৃত জিনিসও যদি আমি ডাস্টবিনে ফেলে দিই তবুও তুই সেটা ছোঁয়ার যোগ্যতা রাখিস না নোভা। আর ওই ছেলে আমার স্বামী হচ্ছে, ওর দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবি না। না হলে তোর ওই সুন্দর চোখ দুটো আমি নিজের হাতে উপড়ে ফেলবো। এবার যা এখান থেকে। মেহজাবিনের ধমক খেয়ে নোভা কিছুটা ভয় পেয়ে গেল। সে আর কোনো কথা না বলে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ফারিয়া অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। ফারিয়া বলে উঠল, এই না বললি তুই ওকে স্বামী হিসেবে মানবি না, আবার নোভার কথায় এত রিয়েক্ট করলি কেন? স্বামী হিসেবে মানবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাইরের কাউকে আমি আমার অধিকার নিয়ে খেলতে দিব না। ও এখন থেকে মির্জা বাড়ির জামাই। ওর সম্মান মানে আমার সম্মান। অন্যদিকে আহিয়ানদের বাড়িতেও থমথমে পরিবেশ। আহিয়ান নিজের রুমে শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ফায়াজ ধীর পায়ে রুমে ঢুকে আহিয়ানের কাঁধে হাত রেখে বলল, ভাই, তুই কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস? মেহজাবিনের মতো একটা রাগী আর একগুছে মেয়েকে তুই কিভাবে সামলাবি? মেয়েটা তোকে প্রথম দিনেই সবার সামনে এতগুলো কথা শোনালো। বিয়ের পর তোর সাথে কি করবে কে জানে। ভাইয়া, তুমি জানো আমি কোনো সিদ্ধান্ত না ভেবে নেই না। মেহজাবিন বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকেও ঠিক ততটাই নরম আর কষ্ট পাই খুব তাড়াতাড়ি। ওর এই রাগের পেছনে অনেক বড় কোনো অভিমান লুকিয়ে আছে। কিন্তু আহিয়ান, তোমার নিজেরও তো একটা সম্মান আছে। তুমি একজন সফল শেফ, তোমার নিজের রেস্টুরেন্ট আছে। তুমি কেন এই মেয়ের অপমান সহ্য করবে? ভাবি, সম্মান কেউ কারো কেড়ে নিতে পারে না। আর মেহজাবিন আমাকে অপমান করে নাই, ও ওর ভয়টা প্রকাশ করেছে মাত্র। ছোটবেলা থেকে ও শুধু প্রতারণা আর স্বার্থপরতা দেখে বড় হয়েছে। ওর নিজের বাবা ওকে টাকার মেশিন ভাবে। এমন একটা পরিবেশে বড় হলে যে কেউ ওরকম হয়ে যাবে। ওকে একটু সময় দিতে হবে ভাবি। আমি জানি তুই অনেক ধৈর্যশীল, কিন্তু বয়সে তো একটা ফ্যাট। ও তোর থেকে 5 বছরের বড়। সমাজ তো তোকে অনেক কথা শোনাবে। সমাজ আমার সংসার চালাবে না ভাইয়া। আর ভালোবাসায় বয়সের কোনো নির্দিষ্ট মাপকাঠি থাকে না। আমার কাছে মেহজাবিনের বয়স 28 হোক বা 58, ও শুধু আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে সম্মান করতে জানি। ফায়াজ আর সাদিয়া আহিয়ানের কথা শুনে অবাক হয়ে গেল। ছেলেটা এত অল্প বয়সে এত পরিণত কিভাবে হইল, সেটাই ভেবে তারা দুজনেই মনে মনে শান্তি পেল। কাজী সাহেব চলে এসেছেন। ড্রয়িং রুমে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। মেহজাবিনকে ফারিয়া ধরে ধরে নিয়ে আসলো। মেহজাবিন মাথা নিচু করে বসে আছে। আহিয়ান আর চোখে একবার মেহজাবিনের দিকে তাকালো। মেহজাবিনের চোখ মুখ লাল হয়ে আছে। আহিয়ানের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে মনে মনে চাইলো মেয়েটার এই কষ্টগুলো যেন সে মুছে দিতে পারে। মেহজাবিন চৌধুরী পিতা আফতাব চৌধুরী দিনভর 20 লক্ষ টাকা ধার্য করে আহিয়ান চৌধুরীর সাথে আপনার বিয়ে পড়ানো হচ্ছে। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। মেহজাবিন চুপ করে আছে।
ওর চোখের সামনে দাদুর অসুস্থ মুখটা ভেসে উঠল। মেহজাবিন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। মেহজাবিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কবুল কবুল কবুল। এরপর কাজী সাহেব আহিয়ানের কাছে গেলেন। আহিয়ান কোনো রকম দ্বিধা না করে পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হইল। সবাই দোয়া করছে। মেহজাবিন মুখ তুলে একবার আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান ঠিক সেই মুহূর্তে মেহজাবিনের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হইল। মেহজাবিনের চোখে ছিল এক রাশ রাগ, আর আহিয়ানের চোখে ছিল অদ্ভুত এক মায়া আর সম্মান। রাত 12টা। মেহজাবিনের বিশাল বেডরুমে ফুলের সাজ। মেহজাবিন ভারী লেহেঙ্গা পরে সোফায় বসে আছে। ওর হাতের মুঠো শক্ত হয়ে আছে। সে অপেক্ষা করছে আহিয়ানের জন্য। একটু পরেই দরজায় নক হইল। মেহজাবিন বলে উঠল, ভেতরে আসুন। আহিয়ান ধীর পায়ে রুমে প্রবেশ করলো। সে দরজাটা আলতো করে আটকে দিল। আহিয়ানকে দেখে মেহজাবিন সোফা থেকে উঠে দাঁড়ালো। ওর মুখটা কঠিন হয়ে আছে। আহিয়ান হাসি মুখে এগিয়ে এসে বলল, আপনি এখনো এই ভারী পোশাক পরে বসে আছেন? আপনার তো কষ্ট হচ্ছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আপনার এই মিথ্যা যত্ন দেখানোর প্রয়োজন নাই। আমি এখানে আপনার সাথে কোনো রোমান্টিক গল্প তৈরি করতে আসি নাই। মেহজাবিন টেবিলের উপর থেকে একটা ফাইল হাতে নিয়ে আহিয়ানের দিকে এগিয়ে দিল। আহিয়ান ভ্রুকুচকে ফাইলটার দিকে তাকিয়ে বলল, এটা কি? এইটা একটা চুক্তিপত্র। দাদুর উইলের কারণে আমাকে বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে হয়েছে, কিন্তু আমি আপনাকে আমার স্বামী হিসেবে মন থেকে মানি না, আর কোনোদিন মানবও না। এই চুক্তিতে কিছু নিয়ম লেখা আছে যা আপনাকে এই বাড়িতে থাকতে হলে কঠোরভাবে মেনে চলতে হবে। আহিয়ান ফাইলটা হাতে নিল। সে ফাইলটা না খুলে মেহজাবিনের চোখের দিকে তাকালো। ওর মুখে সেই একই প্রশান্তির হাসি। আহিয়ান বলে ওঠে, নিয়মগুলো আপনি মুখেই বলে দিন না, আমি খুব মন দিয়ে শুনবো। প্রথম নিয়ম, এই ঘরে আমরা একই বিছানায় ঘুমাবো না। আপনি ফ্লোরে ঘুমাবেন আর আমি বিছানায়। দ্বিতীয় নিয়ম, আমার ব্যক্তিগত জীবনে, আমার অফিস বা আমার সিদ্ধান্তে আপনি কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। তৃতীয় নিয়ম, বাইরের মানুষের সামনে আমরা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো অভিনয় করব ঠিকই, কিন্তু ঘরের ভেতর আমাদের মধ্যে কোনো শারীরিক বা মানসিক সম্পর্ক থাকবে না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। পরিষ্কার? মেহজাবিন আশা করেছিল আহিয়ান এবার অন্তত রেগে যাবে, ফাইলটা ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু আহিয়ান যা করলো তার জন্য মেহজাবিন মোটেও প্রস্তুত ছিল না। আহিয়ান ফাইলটা টেবিলের উপর যত্ন করে রেখে দিল। তারপর ধীর পায়ে মেহজাবিনের একদম সামনে এসে দাঁড়ালো। মেহজাবিন কিছুটা নার্ভাস হয়ে পেছাতে নিলে আহিয়ান তার হাতটা আলতো করে ধরে বলল, প্রথম নিয়ম, আমি ফ্লোরে ঘুমাবো, ঠিক আছে, মেনে নিলাম। দ্বিতীয় নিয়ম, আপনার ব্যক্তিগত কাজে আমি নাক গলাবো না, এটাও মেনে নিলাম, কিন্তু আপনি অসুস্থ হলে বা আপনার মন খারাপ থাকলে আমি আপনার খেয়াল রাখবো, সেটা এই চুক্তির বাইরে থাকবে। আর তৃতীয় নিয়ম। আহিয়ান মেহজাবিনের হাতটা ছেড়ে দিল। সে মেহজাবিনের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, শারীরিক সম্পর্কের জন্য দুটো মনের মিল থাকা প্রয়োজন মেহজাবিন। আমি কোনো খারাপ মানুষ নই যে জোর করে আপনার উপর অধিকার ফলাবো। আর মানসিক সম্পর্ক, সেটা তো চুক্তি দিয়ে আটকানো যায়? অ্যাকচুয়ালি যায় না। আমি আমার দিক থেকে আপনাকে স্ত্রী হিসেবে সম্মান করব। আপনি আমাকে গ্রহণ করতে সময় নিন, আমার কোনো তাড়া নাই। আহিয়ানের কথাগুলো মেহজাবিনের কানের কাছে বাজতে লাগলো। ছেলেটা এত শান্ত কেন? মেহজাবিন নিজের জেদ বজায় রাখার জন্য আবার কঠিন গলায় বলল, আপনি কথা ঘোরাবেন না। আপনি যদি ভাবেন আপনার এই মিষ্টি কথায় আমি ভুলে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি সিনিয়র, আমার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক বেশি। আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। সুযোগ পেয়ে ঠিকই রূপ বদলাবেন। অভিজ্ঞতা হয়তো আপনার বেশি, কিন্তু মানুষ চেনার ক্ষমতা আপনার এখনো পুরোপুরি হয় নাই মেহজাবিন। যাই হোক, আপনার অনেক কষ্ট গেছে আজ, আপনি ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসছি। আমার এই সবের কোনো দরকার নাই, আপনি আমাকে একা থাকতে দিন। আপনি রাগ করছেন কেন? দুধ খেলে আপনার ক্লান্তি দূর হবে। আর হ্যাঁ, আপনার লেহেঙ্গার পেছনের হুকটা অনেকক্ষণ ধরে আপনাকে বিরক্ত করছে, আপনি চাইলে আমি খুলে দিতে পারি।
সে সত্যিই গত 2 ঘন্টা ধরে লেহেঙ্গার পিনের কারণে অস্বস্তিতে ভুগছিল, কিন্তু কাউকে বলতে পারছিল না আহিয়ান সেটা খেয়াল করেছে। মেহজাবিন লজ্জায় আর রাগে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি নিজেই খুলতে পারবো। আপনি ওই দিকে ঘুরে দাঁড়ান। আহিয়ান একটু হেসে বাধ্য ছেলের মতো উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। মেহজাবিন ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে ওর বুকটা ধুকধুক করতে লাগলো। সে বুঝতে পারছে না আহিয়ান ছেলেটা আসলে কেমন। এত অপমান করার পরও ছেলেটা এত স্বাভাবিক কিভাবে থাকে। আধা ঘন্টা পর মেহজাবিন ফ্রেশ হয়ে একটা সুতির সালোয়ার কামিজ পরে বের হইল। সে দেখলো আহিয়ান ফ্লোরে নিজের জন্য বিছানা তৈরি করে ফেলেছে। টেবিলের উপর 1 গ্লাস গরম দুধ ঢাকা দেওয়া আছে, আর আহিয়ান বারান্দায় দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন ধীর পায়ে বারান্দার কাছে গিয়ে বলল, আপনি ঘুমাবেন না? আহিয়ান পেছন ফিরে তাকালো। মেহজাবিনকে সাধারণ পোশাকে দেখে আহিয়ানের চোখ জুড়িয়ে গেল। মেকআপ ছাড়া মেহজাবিনকে আরো বেশি সুন্দর লাগছে। আহিয়ান বলে উঠল, ঘুমাবো? ভাবছিলাম আজ থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হইল। আল্লাহ জানেন সামনে কি আছে। আমি আপনাকে আগেই সাবধান করে দিচ্ছি, এই অধ্যায়টা খুব একটা সুন্দর হবে না। আমি খুব কঠিন মানুষ। কঠিন বরফও তো একসময় গলে যায়, তাই না মেহজাবিন? শুধু সঠিক তাপমাত্রার প্রয়োজন হয়। আমি না হয় সেই তাপমাত্রার অপেক্ষায় থাকবো। আপনি কি সব সময় একরকম পেঁচিয়ে কথা বলেন? খুব বিরক্তিকর লাগে। আচ্ছা, আমি আর বলবো না। আপনি দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে আপনার অফিস আছে না? হ্যাঁ আছে। আর আপনি আপনি আপনার রেস্টুরেন্টে যাবেন না? যাব, তবে দুপুরের দিকে। সকালে আপনাকে নিজের হাতে নাস্তা বানিয়ে খাইয়ে তারপর যাব। আমার জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। আমাদের বাসায় রুনা খালা আছে, সেসব করে দিবে। রুনা খালার কাজ করবে, আর আমি আমার কাজ করব। আপনি শুধু আমার হাতের খাবারটা খেয়ে নেবেন, এইটাই আমার প্রথম দিনের চাওয়া। মেহজাবিন আর কোনো তর্ক করলো না। সে বুঝতে পারলো এই ছেলের সাথে কথায় পেরে ওঠা কঠিন। সে চুপচাপ ঘরে এসে দুধের গ্লাসটা হাতে নিল। সকালে মেহজাবিন ঘুম থেকে উঠে রেডি হয়ে ডাইনিং রুমে আসলো। এসে দেখে এক অদ্ভুত দৃশ্য। মেহজাবিন অবাক হয়ে বলে উঠল, এসব কি হচ্ছে এখানে? মেহজাবিনের গলা শুনে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই চমকে উঠল। আফতাব চৌধুরী খবরের কাগজ থেকে মুখ তুললেন। শিরিন বাঁকা হাসি দিল। নোভাল মুগ্ধ চোখে রান্নাঘরের দিকে তাকিয়েছিল। সেও ফিরে তাকালো, আর রান্নাঘর থেকে বের হয়ে আসলো আহিয়ান। ওর হাতে একটা ট্রে, আর তাতে সাজানো নাস্তা আর জুস। আহিয়ান হাসি মুখে বলল, গুড মর্নিং। আপনি উঠে পড়েছেন? আমি ঠিক আপনার জন্যই নাস্তা নিয়ে আসছিলাম। বা মেয়ের জামাই নিজের হাতে রান্না করে আনছে। আমাদের বাড়িতে তো কাজের লোকের অভাব নাই। আহিয়ান, তুমি কেন এইসব করতে গেলে? ওমা, ছেলেটা হয়তো রেস্টুরেন্ট চালায়, ওর তো এসব করতেই ভালো লাগবে, তাই না আহিয়ান? শিরিনের কথা শুনে মেহজাবিন রাগে জ্বলে উঠল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আহিয়ান তার আগেই হাসি মুখে জবাব দিয়ে বলল, একদম ঠিক বলেছেন আন্টি। রান্না করাটা আমার ভালোবাসার জায়গা, আর নিজের পরিবারের মানুষদের জন্য রান্না করার মধ্যে কোনো ছোট মাপের ব্যাপার নাই। আমার তো মনে হয় যে মানুষটা তার প্রিয়জনদের মুখে ভালোবেসে খাবার তুলে দিতে পারে, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ওয়াও ভাইয়া, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? খাবারগুলো তো দেখতে দারুণ লাগছে। আমি কি একটা খেতে পারি? অবশ্যই, এই নাও। নোভা আহিয়ানের হাত থেকে খাবার নিতে গিয়ে ইচ্ছেকৃতভাবে আহিয়ানের হাত স্পর্শ করলো। মেহজাবিনের চোখ এড়ালো না ব্যাপারটা। ওর বুকের ভেতর হঠাৎ করে একটা অদ্ভুত কষ্ট আর রাগ অনুভব হলো। সে দ্রুত এগিয়ে গিয়ে নোভাকে একপাশে সরিয়ে দিয়ে রেগে বলল, নোভা, তোর না ভার্সিটিতে যাওয়ার কথা? দেরি হচ্ছে না তোর? ওফ আপু, তুমি সবসময় এমন কেন করো? ভাইয়া এত কষ্ট করে বানিয়েছে, একটু খেয়ে নেই না। আমি তোর বড় বোন, আমাকে শেখাতে আসবি না। আর এই খাবার আমার জন্য বানানো হয়েছে। তুই রুনা খালার বানানো রুটি খেয়ে ভার্সিটিতে যা। নোভার মুখটা কালো হয়ে গেল। সে রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আহিয়ান মেহজাবিনের এই অধিকার বোধ দেখে মনে মনে হাসলো। সে ট্রেটা মেহজাবিনের সামনে রেখে বলল, নিন, খেয়ে দেখুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমি এসব খাবার পছন্দ করি না। আমার কফি আর টোস্ট হলেই চলে। আমি জানি, তাই আপনার জন্য
আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বানিয়েছি, একটু ট্রাই করেই দেখুন না। মেহজাবিন কিছুটা অবাক হইল। এই ছেলে তার পছন্দ অপছন্দ এত নিখুঁতভাবে কিভাবে জানলো। সে চুপচাপ কাটা চামচ দিয়ে খাবার মুখে দিল। মেহজাবিন খাওয়া শেষ করে ব্যাগ নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আহিয়ান দ্রুত ওর পিছু পিছু এসে বলল, মেহজাবিন, একটু শুনবেন? কি আবার কি সমস্যা আপনার? আপনি তো আপনার টিফিন বক্সটা নিতে ভুলে গেছেন। আহিয়ান হাসি মুখে একটা সুন্দর টিফিন বক্স মেহজাবিনের দিকে এগিয়ে দিল। মেহজাবিন থমকে গিয়ে বলল, আমি অফিসে ক্যাফেটেরিয়াতে খেয়ে নেই, আমার এইসবের দরকার নেই। ক্যাফেটেরিয়ার খাবারে অনেক তেল মশলা থাকে, আপনার তো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আমি আপনার জন্য গ্রিলড চিকেন আর স্যালাড দিয়েছি, প্লিজ এইটা নিয়ে যান। মেহজাবিন আহিয়ানের চোখের দিকে তাকালো। সেই একই মায়াবী শান্ত আর যত্নশীল দৃষ্টি। মেহজাবিন কোনো কথা না বলে টিফিন বক্সটা প্রায় ছোঁ মেরে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। দুপুরের লাঞ্চ ব্রেকে মেহজাবিন একা নিজের কেবিনে বসে আছে। সামনে আহিয়ানের দেওয়া টিফিন বক্সটা। মেহজাবিন বক্সটা খুলল। ভেতরে খুব সুন্দর করে খাবার সাজানো, সাথে একটা ছোট স্টিকি নোট লাগানো। মেহজাবিন নোটটা হাতে নিল। তাতে সুন্দর হাতের লেখায় লেখা, অফিসের কাজের ফাঁকে নিজের যত্ন নিতে ভুলবেন না। আপনার রাগ আমার খুব ভালো লাগে, তবে আপনার সুস্থতা আমার কাছে বেশি জরুরি। আপনার বর। আপনার বর শব্দটা দেখে মেহজাবিনের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। মেহু, তুই এই চিরকুটটা সহ এত যত্ন করে ফাইলের ভেতর রেখে দিছিস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই কি ওই বাচ্চা ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রেদওয়ান, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি কার দেওয়া খাবার খাবো আর কার দেওয়া চিরকুট যত্ন করে রাখবো সেটা একান্তই আমার ব্যাপার। তুমি শুধু অফিসের কাজ নিয়ে কথা বলবে। আমি তোর পার্টনার মেহু, আর আমি তোর ভালো চাই। তুই বুঝতে পারিস না, ওই আহিয়ান ছেলেটা একটা ফ্রড। ও ইচ্ছা করে তোর জন্য খাবার পাঠিয়েছে, তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। তুই এত বড় আর্টিস্ট, আর তুই কিনা ওর সস্তা প্রেমে গলে যাচ্ছিস। তুমি কি এখন আমার কেবিন থেকে বের হবে নাকি আমি সিকিউরিটি ডাকবো? আমার এমনিতে সকাল থেকে প্রচুর মাথা ব্যথা করছে, তুমি উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ আরো খারাপ করে দিচ্ছ। আমি সত্যি কথা বলছি বলে তোর খারাপ লাগছে, তাই না? তুই মিলিয়ে নিস মেহু, ওই ছেলেটা তোর বাবার সাথে হাত মিলিয়েছে। তোর বাবা চায় তুই যেন ওই কোম্পানির দায়িত্ব না পাস। আর ওই ছেলেটা দাদুর ইমোশন নিয়ে খেলে ঠিক এই সুযোগটাই নিয়েছে। আমি তোকে আগেই বলছিলাম আমাকে বিয়ে করে নে, তুই শুনলি না আমার কথা। রেদওয়ানের কথা শুনে মেহজাবিনের মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ওর এমনিতেই সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। মেহজাবিন রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট ছুঁড়ে মারল রেদওয়ানের দিকে। রেদওয়ান কোনো মতে সরে গেল। মেহজাবিন রাগে কাঁপতে কাঁপতে বলল, বের হয়ে যা আমার রুম থেকে। একবার না করেছি তোকে, আর কখনো তুই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবি না মহাশয়। আর আহিয়ান কেমন ছেলে সেটা আমি ভালো করেই জানি। তুই ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোকে কোম্পানি থেকে বের করে দেব। তুই ভুল করছিস মেহু, এর ফল তোকে ভোগ করতে হবে। তুই দেখিনিস ওই ছেলে তোকে পথে বসাবে। আমি গেলাম, কিন্তু আমার কথাগুলো মনে রাখিস। রেদওয়ান রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বের হয়ে গেল। মেহজাবিন চেয়ারে ধপ করে বসে পড়ল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। মেহজাবিন দুই হাত দিয়ে মাথা চেপে ধরে টেবিলের উপর মাথা রাখলো। কিছুক্ষণ পর ফারিয়া কেবিনে ঢুকে মেহজাবিনকে ওই অবস্থায় দেখে দৌড়ে কাছে আসলো। ফারিয়া মেহজাবিনের গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, আল্লাহ মেহু, তোর তো গায়ে আগুন জ্বলছে। এত জ্বর নিয়ে তুই অফিসে এসেছিস কেন? আমাকে তো একবার বলতে পারতি। কিছু হয় নাই ফারিয়া, তুই একটু পানি দে আমাকে, আমার প্রচুর মাথা ব্যথা করছে আর শরীরটা কেমন যেন কাঁপছে। কিছু হয় নাই মানে কি? তোর তো মনে হচ্ছে 103 ডিগ্রি জ্বর। তুই এখনই বাসায় যাবি, চল। আমি গাড়ি বের করতে বলছি। না, আমি বাসায় যাব না। বাসায় গেলে শিরিন আন্টি আর নোভা আমার এই অবস্থা দেখে আরো খুশি হবে, আমাকে উল্টাপাল্টা কথা শোনাবে। আমি অফিসেই থাকবো, তুই আমাকে একটা মেডিসিন এনে দে। তুই পাগল হয়ে গেছিস মেহু, তোর এই অবস্থায় আমি তোকে অফিসে ফেলে রাখতে পারবো না।
আমি এখনই তোর হাজবেন্ডকে কল দিচ্ছি, ও এসে তোকে নিয়ে যাবে। খবরদার ফারিয়া, তুই ওকে কল দিবি না। আমি চাই না ও আমার জন্য ওর রেস্টুরেন্টের কাজ ফেলে এখানে আসুক। ও এমনিতেই আমার জন্য অনেক কিছু করছে, আমি ওর উপর আর কোনো বোঝা চাপাতে চাই না। তুই চুপ কর মেহু, ও তোর হাজবেন্ড। তোর অসুস্থতায় ও আসবে না তো কে আসবে? তুই চুপচাপ মাথা নিচু করে বসে থাক, আমি ওকে কল দিচ্ছি। মেহজাবিনের আর কথা বলার মতো শক্তি ছিল না, ওর চোখ দুটো জ্বরে বন্ধ হয়ে আসছিল। ফারিয়া দ্রুত নিজের ফোন বের করে আহিয়ানকে কল দিল। এক রিং হতেই আহিয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ফারিয়া আপু, কেমন আছেন? মেহজাবিন ঠিক আছে তো? ও তো আমাকে কল দেয় নাই দুপুর থেকে। ভাইয়া, মেহুর তো প্রচুর জ্বর, ও তো জ্বরে কাঁপছে। আপনি কি একটু তাড়াতাড়ি অফিসে আসতে পারবেন? ওকে বাসায় নিয়ে যেতে হবে, ও তো সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। কি বলছেন আপু? ওর এত জ্বর আসলো কিভাবে? আপনি ওকে একটু ধরে রাখুন, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওকে কোনো ওষুধ দিয়েছেন কি? না ভাইয়া, ও তো ওষুধ খেতে চাচ্ছে না, আপনি তাড়াতাড়ি আসুন। আহিয়ান সাথে সাথে রেস্টুরেন্টের কাজ জিশানকে বুঝিয়ে দিয়ে গাড়ির চাবি নিয়ে দৌড়ে বের হয়ে গেল। আহিয়ানের বুকটা কেমন যেন অদ্ভুত এক অজানা ভয়ে কাঁপছিল। মেহজাবিনের মতো শক্ত একটা মেয়ে জ্বরে কাঁপছে, এই দৃশ্যটা আহিয়ান কল্পনাও করতে পারছিল না। ঠিক 15 মিনিটের মাথায় আহিয়ান মেহজাবিনের অফিসে পৌঁছলো। লিফট থেকে বের হতেই রেদওয়ানের সাথে আহিয়ানের দেখা হয়ে গেল। রেদওয়ান আহিয়ানকে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরে মির্জাবরের ঘর জামাই যে, এখানে কি মনে করে? বউয়ের টাকা কি রেস্টুরেন্টে ঠিকমতো চলছে না নাকি? আর ফান্ডের দরকার? আমার বউয়ের অফিসে আমি আসতেই পারি রিদওয়ান সাহেব, আর ফান্ডিংয়ের দরকার হলে আমি আপনাকে জানাবো। আপনি তো মেহজামিনের পার্টনার মাত্র, কোম্পানির মালিক তো মেহজামিনই, তাই না? আপনি রাস্তা ছাড়ুন, আমার বউ অসুস্থ। নাটক করিস না পিচ্ছি ছেলে, আমি তোর সব প্ল্যান জানি। আফতাব আঙ্কেল তোকে দিয়ে মেহুর সম্পত্তি হাতিয়ে নেওয়ার যে প্ল্যান করেছে, আমি সেটা কখনোই সফল হতে দিব না। তুই মেহুর কাছ থেকে দূরে থাক। আহিয়ান রেদওয়ানের চোখের দিকে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আহিয়ান নিজের রাগ খুব সুন্দর করে কন্ট্রোল করে বলল, কুকুর যখন বিনা কারণে ঘেউ ঘেউ করে তখন বুঝতে হবে ওর ভেতরে ভয় ঢুকেছে। আপনি মেহজাবিনকে ভয় পান, আর এখন আমাকেও ভয় পেতে শুরু করেছেন। আমার মেহজাবিনের সম্পত্তির কোনো প্রয়োজন নাই, আর আপনি আমার আর আমার বউয়ের মাঝে আসার চেষ্টা করবেন না, খুব খারাপ হবে তাহলে। আহিয়ান রেদওয়ানকে একপাশে সরিয়ে দিয়ে সোজা মেহজাবিনের কেবিনে ঢুকে গেল। রেদওয়ান রাগে দাঁত কামড়াতে লাগলো। কেবিনে ঢুকে আহিয়ান দেখে মেহজাবিন সোফায় শুয়ে আছে, আর ফারিয়া ওর মাথায় জলপট্টি দিচ্ছে। আহিয়ান দ্রুত মেহজাবিনের কাছে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। আহিয়ান মেহজাবিনের কপালে হাত রাখতেই চমকে উঠল। আহিয়ান চিন্তিত গলায় বলল, আল্লাহ, এত জ্বর! মেহজাবিন চোখ খুলুন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি আহিয়ান। আপনি কেন এসেছেন? আমি তো ফারিয়াকে নিষেধ করেছিলাম আপনাকে কল দিতে। আপনার রেস্টুরেন্টে অনেক কাজ, আমি একা যেতে পারবো। আপনি চুপ করুন মেহজাবিন, আপনার এখন কথা বলার দরকার নাই। ফারিয়া আপু, ওর ব্যাগটা আমাকে দিন, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। আহিয়ান মেহজাবিনকে ধরতে গেলে মেহজাবিন হালকা করে আহিয়ানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, আমি হাঁটতে পারবো, আমাকে ধরতে হবে না, আপনি শুধু পাশে চলুন। আপনার জেদ দেখানো কি খুব জরুরি এখন? আপনি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছেন। গঠন, চুপচাপ আমার হাত ধরুন। আহিয়ান আর কোনো কথা না শুনে এক হাত দিয়ে মেহজাবিনের কোমর জড়িয়ে ধরে ওকে সাবধানে তুলে দাঁড় করালো। মেহজাবিন জ্বরের ঘোরে আর দুর্বলতায় আহিয়ানের বুকের উপর মাথা এলিয়ে দিল। আহিয়ানের শার্টের কলার খামচে ধরে মেহজাবিন চোখ বন্ধ করে নিল। আহিয়ানের বুকের ভেতরটা হঠাৎ করেই খুব জোরে ধুকপুক করতে শুরু করলো। ও খুব সাবধানে মেহজাবিনকে জড়িয়ে ধরে গাড়িতে নিয়ে আসলো। মেহজাবিনকে সিটে বসিয়ে সিট বেল্ট আটকে দিল। পুরো রাস্তাটায় মেহজাবিন জ্বরের ঘোরে কাঁপছিল, আর আহিয়ানের হাত শক্ত করে ধরে রেখেছিল। আহিয়ান এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রেখেছিল, আর অন্য হাত দিয়ে মেহজাবিনের হাতটা নিজের বুকের কাছে চেপে ধরে রেখেছিল। আহিয়ান খুব সফট গলায় বলল, আর একটু কষ্ট করুন মেহজাবিন, আমরা প্রায় বাসায় চলে এসেছি। আমি আছি আপনার সাথে, কোনো ভয় নাই। বাসায় পৌঁছানোর পর আহিয়ান মেহজাবিনকে পাঁজা করে কোলে তুলে নিল।
মেহজাবিন এতটাই দুর্বল ছিল যে ও বাধা দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। আহিয়ান মেহজাবিনকে কোলে নিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো শিরিন, আফতাব আর নোভা বসে টিভি দেখছে। আহিয়ানকে ওই অবস্থায় দেখে সবাই চমকে উঠল। শিরিন মুখ বাঁকিয়ে বলল, ও মা, এইসব কি হচ্ছে ড্রয়িং রুমে? মেহজাবিনের কি পা ভেঙে গেছে নাকি যে কোলে করে নিয়ে আসতে হবে? এত ঢং তো আগে কোনোদিন দেখি নাই। আহিয়ান, তুমি ওকে নামাও। এইসব নাটক আমার বাড়িতে চলবে না। ওর কি হয়েছে যে তুমি ওকে কোলে করে নিয়ে আসছো? ওর 103 ডিগ্রি জ্বর আঙ্কেল, ও সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। আর আমার বউ অসুস্থ হলে আমি ওকে কোলে করে আনবো নাকি মাথায় করে আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই বাড়িতে ওর যদি একটা ভালো রুম না জুটতো তাহলে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যেতাম। ভাইয়া, তুমি এত রেক্ট করছো কেন? আপুর তো মাঝে মাঝেই জ্বর হয়, ও তো নিজের খেয়াল নিজেই রাখতে পারে। তুমি এত কেয়ারিং স্বামী সাজছ কেন? আহিয়ান রেগে নোভার দিকে তাকালো। আহিয়ানের শান্ত চোখে তখন রাগের আগুন জ্বলছিল। আহিয়ান শক্ত গলায় বলল, নোভা, তুমি তোমার লিমিটে থাকো। ও তোমার বড় বোন, ওর এই অবস্থায় তুমি ওকে নিয়ে মজা করছো। তোমাদের মতো স্বার্থপর মানুষদের জন্যই মেহজাবিন আজ এমন কঠিন হয়ে গেছে। আমি বেঁচে থাকতে আমার বউকে তোমাদের আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। আহিয়ানের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আফতাব চৌধুরী রাগে কিছু বলতে যাবে তার আগেই আহিয়ান মেহজাবিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে আহিয়ান খুব সাবধানে মেহজাবিনকে বিছানায় শুইয়ে দিল। মেহজাবিন জ্বরে কাঁপতে কাঁপতে বলল, আমার খুব শীত করছে আরিয়ান, আমাকে একটা কম্বল দিন। ওরা আমাকে ভালোবাসে না আহিয়ান, ওরা সবাই আমার টাকার জন্য আমার সাথে থাকে, আমার খুব কষ্ট হয়। মেহজাবিনের কথাগুলো শুনে আহিয়ানের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়েটা এতদিন ধরে কত কষ্টে একা একা বুকে চেপে রেখেছে। আহিয়ান দ্রুত আলমারি থেকে একটা মোটা কম্বল বের করে মেহজাবিনের গায়ে জড়িয়ে দিল, কিন্তু মেহজাবিনের কাঁপুনি কমছিল না। আহিয়ান বাটি করে ঠান্ডা পানি আর একটা সুতির কাপড় নিয়ে এসে মেহজাবিনের পাশে বসলো। আহিয়ান খুব যত্ন করে মেহজাবিনের কপালে জলপট্টি দিতে শুরু করলো। আহিয়ান মেহজাবিনের হাতটা নিজের দুই হাতের মাঝে নিয়ে আলতো করে ঘষতে ঘষতে বলল, আমি জানি আপনার অনেক কষ্ট মেহজাবিন, কিন্তু আমি তো আছি। আমি আপনাকে কোনোদিন একা ছেড়ে যাব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার টাকার জন্য আসি নাই, আমি আপনাকে আগলে রাখতে এসেছি। দাদু আমাকে একা করে চলে গেল। দাদু আমাকে এই নরকে রেখে গেল কেন? আমার বাবা আমাকে বিক্রি করে দিতে চায়। আপনিও কি বাবার সাথে হাত মিলিয়েছেন আহিয়ান? আপনিও কি আমাকে ঠকাবেন? জ্বরের ঘোরে মেহজাবিন প্রলাপ বকতে শুরু করেছে। আহিয়ানের বুকটা ব্যথায় ফেটে যাচ্ছিল। আহিয়ান মেহজাবিনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আমি মরে গেলেও আপনার সাথে বেইমানি করব না মেহজাবিন। আমি আপনাকে ঠকাবো না। আপনি শুধু একটু সুস্থ হয়ে উঠুন, আমি সব ঠিক করে দিব। আপনার এই চোখের পানি আমি আর কাউকে ফেলতে দিব না। আহিয়ান সারা রাত জেগে মেহজাবিনের মাথায় জলপট্টি দিল। মেহজাবিন জ্বরের ঘোরে যখনই ভয় পেয়ে কেঁপে উঠছিল, আহিয়ান তখনই ওর হাতটা শক্ত করে ধরে বলছিল, আমি আছি মেহজাবিন, ভয় পাবেন না। ভোরের দিকে মেহজাবিনের জ্বরটা কিছুটা কমে আসলো। মেহজাবিন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আহিয়ান মেহজাবিনের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। মেহজাবিনের ফ্যাকাশে মুখটায় এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। আহিয়ান নিজের অজান্তে মেহজাবিনের চুলের ভিতর হাত বুলিয়ে দিতে লাগলো। আহিয়ান বুঝতে পারছিল ও এই মেয়েটার প্রেমে খুব গভীরভাবে পড়ে যাচ্ছে। যে মেয়েটা ওকে স্বামী হিসেবে মানতেই চায় না, সেই মেয়েটার কষ্ট ওকে এতটা কেন কাঁদাচ্ছে সেটা আহিয়ান নিজেও বুঝতে পারছিল না। সকাল 10টা, জানালার ফাঁক দিয়ে রোদ এসে মেহজাবিনের মুখে পড়তেই মেহজাবিন আস্তে আস্তে চোখ খুলল। ওর শরীরটা অনেক দুর্বল লাগছে, কিন্তু জ্বরটা এখন নাই বললেই চলে। মেহজাবিন চোখ খুলে পাশ ফিরতেই চমকে উঠল। ও দেখলো আহিয়ান ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে, আর ওর একটা হাত মেহজাবিনের হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেহজাবিন একদৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে রইল। ওর মনে পড়ে গেল কাল রাতের কথা, কিভাবে আহিয়ান ওকে কোলে করে নিয়ে এসেছিল, কিভাবে শিরিন আর নোভার সামনে ওকে আগলে রেখেছিল, আর সারা রাত কিভাবে ওর মাথায় জলপট্টি দিয়েছিল। মেহজাবিনের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। এই ছেলেটা এত ভালো কেন? কেন ও আমাকে এত যত্ন করে?
আমি তো ওকে কত অপমান করি, তবু ও আমাকে এত সম্মান দেয় কেন? ও কি সত্যি আমার বাবার সাথে হাত মিলিয়েছে, নাকি রিদওয়ান আমাকে ভুল বোঝাচ্ছে? মেহজাবিন নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আহিয়ানের ঘুম ভেঙে গেল। আহিয়ান ধর্মর করে উঠে বসে মেহজাবিনের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, মেহেজাবিন, আপনি উঠে পড়েছেন। আপনার শরীর এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? আহিয়ান সাথে সাথে নিজের হাতটা মেহজাবিনের কপালে রাখলো। মেহজাবিন আহিয়ানের এই হঠাৎ স্পর্শে কেঁপে উঠল, কিন্তু এবার ও আহিয়ানের হাতটা সরিয়ে দিল না। মেহজাবিন আহিয়ানের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার জ্বর কমে গেছে, কিন্তু আপনি সারা রাত ঘুমান নাই, আপনার চোখগুলো লাল হয়ে আছে। আপনি ফ্লোরে বসেছিলেন কেন? আপনার অনেক জ্বর ছিল। আমি যদি ঘুমিয়ে পড়তাম আর আপনার যদি কিছু দরকার হতো, তাই আমি বসেছিলাম। আপনি একদম চিন্তা করবেন না। আমি এখন আপনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি, আপনি মুখ ধুয়ে নিন। আহিয়ান, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি না বলেছিলাম। চুক্তিতে তো লেখা ছিল আমরা আলাদা থাকব। চুক্তিতে তো এটাও লেখা ছিল আপনি অসুস্থ হলে আমি আপনার খেয়াল রাখব, আর আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। মেহজাবিন, আপনি আমাকে স্বামী না মানলেও আমি তো আপনাকে আমার স্ত্রী হিসেবেই গ্রহণ করেছি। স্ত্রীর খেয়াল রাখা কি কোনো অপরাধ? মেহজাবিন আহিয়ানের কথায় একদম চুপ হয়ে গেল। আহিয়ান হাসি মুখে উঠে দাঁড়ালো। মেহজাবিনের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, আজকে আপনার অফিসে যাওয়া একদম নিষেধ। আপনি আজকে শুধু বিশ্রাম নেবেন। কিন্তু অফিসে আমার অনেক কাজ আছে, আমাকে যেতেই হবে। আমি ফারিয়া আপুকে বলে দিয়েছি আপনার আজকের সব মিটিং ক্যান্সেল করা হয়েছে। আজকে আপনি আমার বন্দি, আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। আহিয়ান কথাটা বলে চোখ টিপ মেরে রুম থেকে বের হয়ে গেল। মেহজাবিন অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি ফুটে উঠল। এত বছরে এই প্রথম কেউ ওর উপর এত অধিকার খাটালো, কেউ এত যত্ন করে ওকে শাসন করলো। মেহজাবিনের মনে হতে লাগলো ওর বরফের মতো জমে থাকা মনটা যেন আস্তে আস্তে গলতে শুরু করেছে। কিছুক্ষণ পর আহিয়ান একটা ট্রেতে করে গরম স্যুপ আর ঔষধ নিয়ে রুমে আসলো। মেহজাবিন তখন ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে বসেছিল। আহিয়ান ট্রেটা মেহজাবিনের সামনে রেখে চামচে করে একটু স্যুপ নিয়ে মেহজাবিনের মুখের সামনে ধরলো। আমি নিজে খেতে পারবো, আমার হাত তো আর ভেঙে যায় নাই। আমি জানি আপনি পারবেন, কিন্তু আজকে আমি আপনাকে খাইয়ে দিব। চুপচাপ মুখ খুলুন। আপনি কিন্তু বেশি অধিকার ফলানো শুরু করেছেন আহিয়ান, আমি এগুলো পছন্দ করি না। জানি পছন্দ করেন না, কিন্তু মাঝে মাঝে অপছন্দের জিনিসগুলো ট্রাই করা উচিত। কে জানে, হয়তো ভালো লাগতে পারে। নিন, হা করুন। মেহজাবিন আর কোনো তর্ক না করে চুপচাপ আহিয়ানের হাত থেকে স্যুপ খেতে লাগলো। আহিয়ানের চোখের দিকে তাকাতে মেহজাবিনের আজ খুব লজ্জা লাগছিল। আহিয়ান খুব যত্ন করে ওকে পুরো স্যুপটা খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। এবার আপনি চুপচাপ ঘুমাবেন। আমি রেস্টুরেন্টে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আমি ফারিয়া আপুকে আসতে বলেছি, উনি আপনার সাথে থাকবেন। আপনি কখন আসবেন? মেহজাবিনের মুখ থেকে হঠাৎ করে কথাটা বের হয়ে গেল। কথাটা বলেই মেহজাবিন জিভ কামড়ালো। আহিয়ান অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকালো। তারপর ওর মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মেহজাবিন। আপনি কি আমাকে মিস করবেন? ফাজলামি করবেন না, আমি কেন আপনাকে মিস করতে যাব? আপনি যান এখান থেকে। আহিয়ান হাসতে হাসতে মেহজাবিনের কপালে একটা ছোট্ট চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেহজাবিন হতভম্ব হয়ে নিজের কপালের দিকে হাত দিয়ে বসে রইল। ওর বুকের ভেতরটা যেন হাজারটা প্রজাপতি একসাথে উড়তে শুরু করেছে। মেহু, তুই আজকেও অফিসে আসবি? কালকে তোর এত জ্বর ছিল, তুই আর একটা দিন রেস্ট নিতে পারতিস। তোর বর তোকে আসতে দিল কিভাবে? ফারিয়া, আমি কোনো ছোট বাচ্চা না, আমার কখন কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমাকে বাধা দেওয়ার কে? আর ও আমাকে বাধা দেওয়ার কে? তুই উল্টাপাল্টা কথা বাদ দিয়ে ক্লায়েন্টদের ফাইলগুলো রেডি কর, আমি আধা ঘন্টার মধ্যে অফিসে আসছি। তুই জীবনও ঠিক হবি না মেহু। তোর ওই বরটা এত ভালো, কাল সারাদিন তোর জন্য পাগল হয়ে গিয়েছিল, আর তুই কিনা ওর সাথে এমন ব্যবহার করিস। আমি ফাইল রেডি করছি, তুই সাবধানে আয়।
মেহজাবিন কল কেটে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে লাগলো। হঠাৎ করে আহিয়ান হাতে একটা জুসের গ্লাস নিয়ে রুমে ঢুকলো। মেহজাবিনকে শাড়ি পরা অবস্থায় দেখে আহিয়ান অবাক করে বলল, আপনি রেডি হচ্ছেন কেন? আপনার শরীর এখনো পুরোপুরি ঠিক হয় নাই। আজকে আপনার অফিসে যাওয়া হবে না মেহজাবিন। আপনি চুপচাপ বিছানায় গিয়ে বসুন। আপনি আমার উপরে এত হুকুম চালাবেন আহিয়ান? আমি অফিসে যাব মানে যাব। কালকে একদিন যাই নাই বলে আমার অনেকগুলো কাজ জমে আছে। আমার কোম্পানির ক্ষতি হলে আপনি কি টাকা দিবেন? টাকার কথা বাদ দিন মেহজাবিন, আপনার শরীরটা আগে। আপনি কালকে জ্বরে কিভাবে কাঁপছিলেন সেটা কি আপনার মনে নাই? আমি আপনাকে এই দুর্বল শরীরে অফিসে যেতে দিব না। আপনি জুসটা খেয়ে শুয়ে পড়ুন। আমি খাবো না আপনার জুস। আর আপনি আমার রাস্তা থেকে সরুন। আমাকে এক্ষুনি অনেক দেরি হয়ে গেছে। মেহজাবিন আহিয়ানকে পাশ কাটিয়ে যেতে নিলে আহিয়ান খপ করে মেহজাবিনের হাত ধরে ফেলল। মেহজাবিন রেগে আহিয়ানের চোখের দিকে তাকালো। আহিয়ান খুব শান্ত কিন্তু অধিকারের সুরে বলল, আমি আপনাকে যেতে দিব না বলছি না? আপনি কেন এত জেদ করেন? আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যাবেন, কিন্তু আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসব। আর দুপুরের লাঞ্চ আপনি আমার সাথে করবেন। এই শর্ত মানলে আপনি যেতে পারেন। আমার আপনার সাথে যাওয়ার কোনো দরকার নেই। আমার নিজের গাড়ি আছে, আর লাঞ্চ আমি ফারিয়ার সাথে করে নেব। আপনি আমার হাত ছাড়ুন আহিয়ান। কেউ দেখলে কি ভাববে? বউয়ের হাত ধরেছি, বাইরের কোনো মেয়ের হাত তো ধরি নাই। কেউ দেখলে দেখুক, তাতে আমার কি? আর আমি যা বলেছি তাই হবে। আপনি আমার সাথে গাড়িতে যাবেন, না হলে আমি দরজা লক করে দিব। আপনি আজ রুম থেকে বের হতে পারবেন না। আহিয়ানের কথা শুনে মেহজাবিন অবাক হয়ে গেল। এই শান্ত ছেলেটা এত জেদ করতে পারে সেটা মেহজাবিনের জানা ছিল না। মেহজাবিন রাগে গজগজ করতে করতে বলল, ঠিক আছে, যাব আপনার সাথে। এবার তো হাতটা ছাড়ুন, অসভ্য ছেলে একটা। জুসটা খেয়ে নিন, তারপর যাচ্ছি। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি আপনার জন্য। আহিয়ান জুসের গ্লাসটা মেহজাবিনের হাতে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। মেহজাবিন জুসটা খেয়ে নিচে নামতেই দেখলো ডাইনিং টেবিলে শিরিন, আফতাব আর নোভা বসে নাস্তা করছে। মেহজাবিনকে দেখে শিরিন বাঁকা হাসি দিয়ে বলল, ওমা, কালকে তো মনে হলো জ্বরে মরেই যাবে, আর আজকেই শাড়ি পরে এত সেজেগুজে অফিসে যাওয়া হচ্ছে। আসলে বয়স হলে মেয়েদের নাটক একটু বেশিই বেড়ে যায়। শিরিন, তুমি চুপ করো। মেহজাবিন, তুমি কি দাদুর উইলের পেপারগুলো হাতে পেয়েছো? কবির সাহেব কি বললো তোমাকে? সম্পত্তি কবে তোমার নামে আসছে? বাবা, আমার কোম্পানির কাজের থেকে তোমাদের আমার সম্পত্তির চিন্তা বেশি, তাই না? আমি কবির আঙ্কেলকে বলে দিয়েছি আরও 6 মাস পর আমি পেপারসগুলো হাতে নিব। এর আগে আমি কোনো সাইন করব না। বাহ আপু, তুমি তো খুব চালাক। সম্পত্তির জন্য ওই বাচ্চা ছেলেটাকে বিয়ে করে এখন আবার পেপারস হাতে নিয়ে সময় নিচ্ছ। আচ্ছা আপু, ভাইয়া কি তোমাকে আদরটা তোর করে নাকি এমনি চুক্তি করে রুমে পড়ে থাকে? নোভার কথা শুনে মেহজাবিন রাগে কাঁপতে লাগলো। মেহজাবিন নোভার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো। সবাই চমকে উঠল। মেহজাবিন রাগে চিৎকার করে বলল, তোর এত বড় সাহস, তুই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিস? আহিয়ান আমার স্বামী, ওর আর আমার মাঝে কি হয় না হয় সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তুই ওর দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবি না নোভা। আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম। তুই আমার মেয়েকে মারলি মেহজাবিন? তোর এত বড় সাহস? তুই একটা সামান্য ঘর জামাইয়ের জন্য নিজের বোনকে মারছিস? ও আমার বোন না, ও আহিয়ান, এই বাড়ির ঘর জামাই। দাদু উইলে বাড়িটা আমার আর আহিয়ানের নামে করে দিয়ে গেছে। আমি চাইলে এক্ষুনি আপনাদের এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তাই মুখ সামলে কথা বলবেন। মেহজাবিন আর কোনো কথা না বলে সোজা গ্যারেজের দিকে চলে গেল। আহিয়ান গাড়ির পাশে দাঁড়িয়েছিল। মেহজাবিনের রাগে মুখ দেখে আহিয়ান বুঝতে পারলো ভেতরে কিছু একটা হয়েছে। আহিয়ান গাড়ির দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে মেহজাবিন? এত রেগে আছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? আপনি গাড়ি চালান আহিয়ান, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আপনি আমাকে চুপচাপ অফিসে নামিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞেস করব না, আপনি শান্ত হয়ে বসুন।
পুরো রাস্তাটায় মেহজাবিন চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। ওর বুকের ভেতরটা রাগে আর কষ্টে ফেটে যাচ্ছিল। আহিয়ান মাঝে মাঝে আর চোখে মেহজাবিনের দিকে তাকাচ্ছিল। অফিসে পৌঁছানোর পর মেহজাবিন গাড়ি থেকে নামতে গেলে আহিয়ান ওর হাত ধরে বলল, আমি দুপুরে খাবার নিয়ে আসবো। আপনি কিন্তু লাঞ্চ করবেন না বাইরের কিছু। আর যদি মাথা ব্যথা করে তাহলে আমাকে সাথে সাথে কল দিবেন, আমি চলে আসবো। এত কেয়ার দেখাতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আপনি আপনার রেস্টুরেন্ট নিয়ে থাকুন। মেহজাবিন হাত ছাড়িয়ে নিয়ে অফিসে ঢুকে গেল। আহিয়ান মুচকি হাসি দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। মেহজাবিন নিজের কেবিনে ঢুকে চেয়ারে বসতেই রিদওয়ান কেবিনে আসলো। রিদওয়ানের মুখে একটা শয়তানি হাসি। মেহু, তোর শরীর এখন কেমন? কালকে তোর বর তোকে কোলে করে নিয়ে গেল। বাহ, খুব তো রোমাঞ্চ চলছে তোমাদের মাঝে। রেদওয়ান, তুমি কি কাজের কথা বলতে এসেছো নাকি ফালতু বকতে এসেছো? কাজের কথা থাকলে বলো, না হলে আমার কেবিন থেকে বের হও। কাজ তো একটাই মেহু। আমাদের নতুন প্রজেক্টর ইনভেস্টর মিস্টার জামান প্রজেক্টর থেকে সরে যেতে চাচ্ছে। উনি বলছেন তোর আর তোর বাবার মাঝে যে সম্পত্তির ঝামেলা চলছে তার জন্য উনি রিস্ক নিতে চান না। কি বলছো তুমি? মিস্টার জামান তো আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট। উনি হঠাৎ করে এসব কেন বলবেন? আর সম্পত্তির ঝামেলার কথা উনি জানলেন কিভাবে? কিভাবে জানাবেন মানে? তোর ওই বর আহিয়ান এসব ছড়িয়েছে। ও চায় কোম্পানিটা যেন লসে পড়ে আর তুই ওর কাছে গিয়ে হাত পাততে বাধ্য হস। আমি তোকে বারবার বলছিলাম ওই ছেলেটা ফট। চুপ করো রেদওয়ান। আহিয়ান এমন করতেই পারে না। ওর নিজের রেস্টুরেন্ট আছে, ও কেন আমার কোম্পানির ক্ষতি করবে? তুমি আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে ওর বিরুদ্ধে করার চেষ্টা করো না। তুই কি অন্ধ হয়ে গেছিস মেহু? তুই প্রমাণ চাস? ওই দেখ মিস্টার জামানের মেল। উনি পরিষ্কার লিখেছেন মির্জা পরিবারের ভেতরের খবরের জন্যই উনি ইনভেস্টমেন্ট ক্যান্সেল করেছেন। তোর ওই আহিয়ানেই কালকে জামান সাহেবের সাথে স্টুডেন্টে মিটিং করছে। তুই চাইলে খোঁজ নিয়ে দেখতে পারিস। মেহজাবিন মেইলটা দেখে থমকে গেল। ওর মাথার ভেতর সবকিছু কেমন যেন এলোমেলো লাগতে শুরু করলো। আহিয়ান কেন মিস্টার জামানের সাথে দেখা করবে? রিদওয়ানের কথাগুলো কি তবে সত্যি? মেহজাবিন কাপা কাপা গলায় বলল, তুমি এখন যাও রেদওয়ান, আমি মিস্টার জামানের সাথে নিজে কথা বলবো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই একটু চোখ কান খোলা রাখিস মেহু। তুই বাচ্চা ছেলেটা তোকে রাস্তায় বসিয়ে দিবে। রিদওয়ান চলে যাওয়ার পর মেহজাবিন ডেস্কে মাথা রেখে কাঁদতে শুরু করলো। ওর বুকের ভেতর প্রচন্ড কষ্ট হচ্ছিল। আহিয়ান কি সত্যি ওর সাথে অভিনয় করছে? দুপুরে আহিয়ান খাবার নিয়ে অফিসে আসলো। আহিয়ান হাসি মুখে কেবিনে ঢুকে বলল, এই যে আপনার লাঞ্চ রেডি। আমি নিজের হাতে আপনার জন্য আপনার পছন্দের গ্রিলড ফিশ বানিয়েছি। চলুন খাওয়া যাক। আমার ক্ষুধা নাই আহিয়ান, আপনি এগুলো নিয়ে যান এখান থেকে। কি ব্যাপার মেহজাবিন, আপনি কাঁদছেন কেন? আপনার চোখগুলো লাল হয়ে আছে, শরীর খারাপ লাগছে আবার? আমাকে বলুন কি হয়েছে? আহিয়ান চিন্তিত হয়ে মেহজাবিনের কপালে হাত রাখতে গেলে মেহজাবিন ছটকা দিয়ে আহিয়ানের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, আমাকে ছোবেন না আপনি, একদম ছোবেন না। আপনি মিস্টার জামানের সাথে কেন দেখা করেছিলেন আহিয়ান? আপনি কি চান আমার কোম্পানিটা ধ্বংস হয়ে যাক? আপনি কি আমার বাবার সাথে হাত মিলিয়েছেন? আপনি এসব কি বলছেন মেহজাবিন? আমি কেন আঙ্কেলের সাথে হাত মেলাবো? আর মিস্টার জামান তো আমার রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার, ওনার সাথে তো আমার প্রায়ই দেখা হয়। মিথ্যা বলবেন না আহিয়ান। মিস্টার জামান আমাদের প্রজেক্ট থেকে ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে, আর রিদওয়ান আমাকে সব বলেছে। আপনি ইচ্ছে করে আমাদের পারিবারিক ঝামেলার কথা ওনাকে বলেছেন যাতে উনি ভয় পেয়ে পিছিয়ে যান। আহিয়ান মেহজাবিনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। আহিয়ান বুঝতে পারল রিদওয়ান মেহজাবিনকে ভুল বুঝিয়েছে। আহিয়ান খুব শান্ত গলায় বলল, রিদওয়ান সাহেব আপনাকে যা বলেছেন আপনি তাই বিশ্বাস করে নিলেন? আপনি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না? আপনি আমাকে এতটাই অবিশ্বাস করেন মেহজাবিন? আমি আপনাকে কেন বিশ্বাস করব আহিয়ান? আপনি আমার কে হন? আপনি তো শুধু দাদুর উইলের জন্য আমাকে বিয়ে করেছেন। আপনার আসল রূপ আমি চিনে গেছি। আপনি বের হয়ে যান আমার অফিস থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন মেহজাবিন, যে সম্পর্কে বিশ্বাস নাই সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব থাকে না। আপনি রিদওয়ান সাহেবকে বেশি বিশ্বাস করেন তো ওনার কথাই চলুন। আমি আর আপনার কোনো কাজে
নাক গলাবো না। আহিয়ান লাঞ্চ বক্সটা টেবিলের উপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। মেহজাবিন ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো। ওর মনে হচ্ছিল ওর বুকের ভেতর থেকে কেউ কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। সন্ধ্যায় মেহজাবিন বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে অনেক মানুষের ভিড়। আহিয়ানের বড় ভাই ফায়াজ আর ভাবি সাদিয়া এসেছে। মেহজাবিন মুখ মুছতে মুছতে ড্রয়িং রুমে গেল। সাদিয়া মেহজাবিনকে দেখে হাসি মুখে বলল, আরে মেহেজাবিন, কেমন আছো তুমি? তোমার শরীর এখন কেমন? কালকে তো